আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি হোসেন জাকের বলছি। প্রিয় দর্শক, চাষাবাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আর অ্যাকচুয়ালি আজকে একটি এই ব্লগটি তৈরি করার ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্যগতভাবেই তৈরি করতে পারে। কেননা গতকালকে আমি একটি ব্লগ তৈরি করেছিলাম, সেখানে কিছু মানে ইনফরমেশনের কিছু ঘাটতি ছিল। তো আমার স্থানীয় যারা কিছু বড় ভাই আছেন, তারাও কৃষি করেন, তারা সবিস্তারে জানতে চাচ্ছিলেন কিছু বিষয়ে। তো তাদেরকে জানানোর উদ্দেশ্যেই, পাশাপাশি আপনারা জানতে পারবেন তাদের মাধ্যমে, তাদের এই রিকোয়েস্টের কারণে। তো বিশেষত তাদের প্রশ্ন ছিল একটি, যে আমি যেই এই ছত্রাকনাশকগুলির বিষয়ে কথা বলছিলাম গতকালকে, সেগুলির শ্রেণীবিন্যাস অথবা কিভাবে কি ধরনের ছত্রাক, কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করা হয়, কোন কোন ছত্রাকে, এই ধরনের একটা প্রশ্ন ছিল তাদের। বিশেষত গ্রুপিংভাবে ডিভাইড করা হয় যেসব ছত্রাকগুলি, যেমন মনে করেন যে ম্যানকোজেব, কার্বেন্ডাজিম অথবা সাইমোক্সানিল, অথবা এই ধরনের বিভিন্ন ডায়োথোমর্ফ আর বিভিন্ন ধরনের আছে এরকম ছত্রাকনাশকগুলি। তো যাই হোক, তো একসাথে এক ভিডিওতে পুরো বিষয়টি ব্যাখ্যা করা তো সম্ভব নয়। তো আমি চেষ্টা করব প্রতিদিন না হোক, মাঝে মাঝে একটি ছত্রাকনাশকের যে কোনো বিশেষায়িত একটি গ্রুপ নিয়ে কথা বলার জন্য। তো অনেকগুলি গ্রুপের মাঝখানে আজকে কথা বলবো কার্বেন্ডাজিম গ্রুপটি নিয়ে, যেটি অ্যাকচুয়ালি অতি সাধারণ এবং অতি প্রাথমিক একটি ছত্রাকনাশক হিসেবে আমরা ব্যবহার করে থাকি বিশেষত। তো সেই কার্বেন্ডাজিম গ্রুপ, একটি গাছ দেখাই আপনাকে, দেখতে পাচ্ছেন আপনাদেরকে। তো কার্বেন্ডাজিম গ্রুপ একদম প্রাথমিকভাবেই কাজ করে থাকে, যেটাকে আমরা বলি স্পর্শক ছত্রাকনাশক। যেমন শুরু থেকে বললে, কার্বেন্ডাজিম গ্রুপ একটি সংক্ষিপ্ত বলতে গেলে সিভিজেড পরিবারের একটি ছত্রাকনাশক। তো সেটি মূলত ছত্রাক স্পর্শক ছত্রাকনাশক। ছত্রাক উপস্থিত থাকে গাছের গোড়ায় অথবা পাতায়, যে কোনো জায়গায়, মাটিতে। সেটি কার্বেন্ডাজিম যখন আমরা স্প্রে করি, তখন গিয়ে এটি কার্যকর হয় সেখানে। কিন্তু যদি একবার ছত্রাকে আক্রমণ হয়ে পড়ে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, গাছের যে পাতা ছোট ছোট দাগ পড়ে গেছে, এগুলি বিশেষত এগুলিকে কার্বেন্ডাজিম নিরাময় করতে পারে না। এগুলোর জন্যে আলাদা গ্রুপ আছে। প্রাথমিকভাবে ম্যানকোজেব ইউজ করা হয়। যদি গোড়ায় সমস্যা হয়ে থাকে, তো এটার জন্য আলাদা কিছু আছে, যেমন হেক্সাকোনাজল অথবা মেটালেক্সিন গ্রুপের কিছু ওষুধ আছে। ওটা নিয়ে কথা বলা যাবে। যেমন এটি সম্পূর্ণ একটি সুস্থ একটি চারা। এটি বাড়িজাত রাজা টমেটোর একটি চারা, দেখতে পাচ্ছেন। তো এই চারাতে যদি কখনো ছত্রাকনাশক দেওয়া হয়, সেটি কার্বেন্ডাজিম একদম পারফেক্ট। কেননা এখানে কোনো ছত্রাকের আক্রমণ হয়নি। তো যদি ছত্রাক থেকে থাকে গাছের গোড়ায় বা মাটিতে, তখন কার্বেন্ডাজিম এখানে কাজ করতে পারবে। কার্বেন্ডাজিমের মূলত কাজ এখানেই, যে রোগ বা সমস্যা হওয়ার আগেই এটিকে প্রতিকার করা। মূলত মানে রোগ হয়ে গেলে সেটিকে কার্বেন্ডাজিম আর কিছু করতে পারে না। তো সেটির জন্য এর জন্য আলাদা আলাদা গ্রুপের বা আলাদা আলাদা রাসায়নিক পরিবারের কিছু ছত্রাকনাশক আছে, যেটি ব্যবহার করতে হয় বিভিন্নভাবে। তো আপনারা জমিতে আজকে
ঘাস পরিষ্কারের কিছু দৃশ্য দেখবেন। আমি কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে একবার যে প্রচুর ঘাস ছিল। যাই হোক, চেষ্টা করবেন এই ড্রেনগুলি এভাবে যাতে শুকনো থাকে। যদি আপনারা টমেটোর আবাদ করে থাকেন, কালকে পানি ছিল বৃষ্টির কারণে, আজকে বৃষ্টি না হওয়াতে মোটামুটি পানিটা শুকিয়ে গেছে একদম বলা চলে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আর আগামীতে চেষ্টা করব এই ছত্রাকনাশকের যে পাশাপাশি অন্যান্য গ্রুপগুলি আছে সেগুলি নিয়ে বিস্তারিত কথা বলার জন্যে। আর কার্বেন্ডাজিম নিয়ে অতিরিক্ত কথা বলার কিছুই নেই। অতি সাধারণ একটি ছত্রাকনাশক। এটি রোগ হওয়ার পূর্বে এটি স্প্রে করা হয় গাছের গোড়ায়, পাতায়, উভয় জায়গাতেই। সেখানে এটি ভালো কাজ করে। রোগ হয়ে গেলে তখন ভিন্ন ব্যবস্থা আছে। আর রোগ হয়ে গেলে তখন মনে করেন যে আপনারা আলাদা রকম ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আপনাদের। তো আজকে ঘাস পরিষ্কারের দিন। সপ্তাহখানেক আগেই এখানে ঘাস পরিষ্কার করা হয়েছিল, কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টি আর আর্দ্র পরিবেশের কারণে কী ধরনের ঘাসের উৎপাত। এটি ভীষণ ক্ষতিকারক ফসলের জন্য, বিশেষ করে গাছের যে পুষ্টিগুণগুলি, অনুখাদ্যগুলি, সেগুলি ঘাস, বিশেষত ঘাসের চাইতে একটা জঘন্য রকম একটি আছে, আমরা শাক হিসেবে খেয়ে থাকি, কলমি শাক। দেখতে পাচ্ছেন এটি প্রচুর পরিমাণে পানি সহ অনুখাদ্য গ্রহণ করে মাটি থেকে। আপনি মনে করেন যে একটি কল্পনা করুন, এই ধরনের ঘাস পুরো একটি বন, আর এই ধরনের 4-5টি গাছ যথেষ্ট আপনার যে পুরো বাগানের পুষ্টিগুণ ধ্বংস করার জন্য। তো চেষ্টা করবেন, ঘাস তো পরিষ্কার করবেনই, পাশাপাশি এগুলি সমূল উৎপাত করার। এই কলমি শাক বলে কেউ, বা এগুলিকে কলমি শাক নয়, গ্রাম্য ভাষায় হাইসা শাক এই ধরনের একটি নাম মানুষ উচ্চারণ করে থাকে। তো এই শাকগুলি যাতে না হয়, এগুলি প্রচুর পরিমাণে পানি এবং অনুখাদ্য গ্রহণ করে থাকে, তো যা গাছের জন্য একদমই ভালো পায়। তো যা হোক, আর কথা বাড়াচ্ছি না। আজকের জন্য এতটুকুই। আর কোনো প্রশ্ন থেকে থাকলে আপনাদের দয়া করে কমেন্ট করবেন। আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে, চাষাবাদ নামে, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি ঘুরে দেখবেন, সবিস্তারে সেখানে আলোচনার চেষ্টা করবো আরও। আর আজকের জন্য তাহলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।